আসুক, আওয়ামী লীগ আসুক, তারপরে দেখুক। কারণ আওয়ামী লীগ তো ব্যান্ড, সরকার তাদেরকে জেলে ঢুকাবে। তারা তো সব মার্ডার কেসের আসামি। মার্ডার কেসের আসামির সাথে যে রকম ব্যবহার করা হয় বর্তমান সরকার সেটা করবে, আমরা সহযোগিতা করব। 2050 সালের জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, 2030 সালের জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন 1971 সাল চিপে খাবো আর 2024 সাল চিপে খাবো, এটা তো আমাদের কোনো লাভ হবে না। আমি এখানে বাংলাদেশের স্বার্থ রক্ষা করার জন্য আসছি। আমি একজন মুক্তিযোদ্ধা। আমি ও গান গেয়ে মুক্তিযুদ্ধ করি নাই, আর রুনা লায়লার গান শুনে মুক্তিযুদ্ধ হই নাই। আমি মুজিব বাহিনীও না, আমি কোনো কোনো দলের বাহিনী না। সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়া সহ আমরা বিদ্রোহ করি আপনাদেরকে এই স্বাধীনতা দেওয়ার জন্য। পুরানো কথা ছাড়েন, এখন নতুন কি কথা বলবেন সেটা বলেন। শুভেন্দু অধিকারী একটা বক্তব্য দিয়েছে যে তাকে এত গুরুত্ব দেওয়ার দরকার নেই। গুরুত্ব নয়, মানে আওয়ামী লীগের ফেরার ব্যাপারে উনি বলল যে এয়ারপোর্ট থেকে লাল গালিচায় ওনাকে আনা হবে, বা বাংলাদেশিরা আওয়ামী লীগরা তারা ও একটা পাগল লোক, অনেক কিছু বলবে। পাগলের সব কথা শোনা তো ঠিক না। আওয়ামী লীগের ফেরার বিষয়টা এখন তো এটা সফট হয়ে গেল। আসুক, আওয়ামী লীগ আসুক, তারপরে দেখুক। কারণ আওয়ামী লীগ তো ব্যান্ড, সরকার তাদেরকে জেলে ঢুকাবে। তারা তো সব মার্ডার কেসের আসামি। মার্ডার কেসের আসামির সাথে যে রকম ব্যবহার করা হয় বর্তমান সরকার সেটা করবে, আমরা সহযোগিতা করব। আমরা বিরোধী দলে আছে, আমরা সাহায্য করব। ঐক্যভাবে ঐক্যমত সৃষ্টি করে কাজগুলি করা হবে। কারণ হত্যাকারীকে কখনো রাস্তায় ঘুরতে দেওয়া হবে না। আমরা তো দেখি যে অনেকে জামিন নিয়ে বেরিয়ে আসতেছে। এটা দুঃখের বিষয়। এটা বিএনপির অনেক লয়ার তাদেরকে বিরাট অঙ্কের টাকা নিয়ে কাজটা করেছে। বর্তমান যে ডেপুটি স্পিকার, তার সময় একজন বড় সন্ত্রাসী বিরাট অঙ্কের টাকা নিয়ে বেইল হয়েছে। আরও বড় বড় ব্যবসায়ীরা বিএনপির বড় বড় লয়াররা তাদের বেইলের ব্যবস্থা করেছে কোটি কোটি টাকা নিয়ে। এটা তো আপনারা জানেন, এটা তো আমার নতুন কিছু করা বলার নাই। এটা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীও জানেন। ওনাকেই ব্যবস্থা নিতে হবে। ওনার ঘর ঠিক করার জন্য কী করা দরকার ওনাকেই সেটা করতে হবে। ওনাকে চারিদিকে যেভাবে বেষ্টনী দিয়ে বন্ধ করে রেখেছে, সেই বেষ্টনী তাকে ভঙ্গ করতে হবে। ইদানিং তিনি ভঙ্গ করতেছেন, এটা আমরা সমর্থন করি। আচ্ছা, বাংলাদেশের রাজনীতি নিয়ে প্রশ্ন করার আগে একটা প্রশ্ন গুরুত্বপূর্ণভাবে করতে চাচ্ছিলাম যে যেহেতু ঈদ আসতেছে, আপনার বললেন এটা জীবন গেছে 80-র ঊর্ধ্ব আপনার বয়স, আপনি আপনার জীবনে দুটো ছোটবেলার একটা আর বর্তমান সময়ের একটা ঈদের স্মৃতি বলবেন কোরবানির। এগুলি স্মৃতি কিছু নেই। এগুলি হলো আল্লাহ রব্বুল আলমিন যে সমস্ত যাদের কাছে টাকা পয়সা আছে তাদের উপর এটা ফরজ করা হয়েছে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে। সুতরাং আপনি আপনার ফরজ কাজটা পাস করবেন, এটাতে স্মৃতির বিষয় তো কিছু নেই। এটা হলো ধর্মীয় একটা দায়িত্ব। আপনি কিভাবে কোরবানি দেন? আর ছোটবেলায় যেটা বললাম যে আপনার সামনে যে কোরবানি হতো, কোরবানি দিয়ে আমরা বস আমাদের পরিবারের সদস্যদের নামে দেওয়া হয়। যখন সবাই থাকে, হয়তো একটা গরু নেওয়া হয়। এবার সবাই উপস্থিত থাকবে না। আমার বড় ছেলে ওমর ফারুক যে ইলেকশন করেছিল, সে এবং তার স্ত্রী হজে যাবে। সুতরাং আমরা থেকে যাব 3 জন। তো আমরা চিন্তা করেছি 3টা ছাগল নিয়ে কোরবানি করব। এখানে তো ফুটানি করার কিছু নেই। গরু কেন নয়? না না, এখানে ফুটানি করার তো কিছু না। এখানে তো কোনো বাহাদুরি করার কিছু না। এটা হলো একটা ধর্মীয় দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন ফরজ করেছে। ফরজটা আপনি পালন করবেন, এবং এটা কীভাবে পালন করবেন তার একটা গাইডলাইন আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন। আপনি এই গাইডলাইনের মধ্যে থেকে আপনাকে এটা পালন করতে হবে। ঈদের দিন আসলে মূলত আপনি কি করেন, বা বিগত দিন কি করেছেন? কি করব? একটা মুসলমান হিসেবে আপনি কি করেন? মসজিদে যাবেন, ঈদের নামাজ পড়বেন। এরপর এসে যদি সম্ভব হয় কসাইকে নিয়ে কোরবানি দেবেন, যদি সম্ভব হয় নিজে জবা করবেন, যেটা সবচেয়ে ভালো। অনেক সময় আমি নিজেই জবা করেছি। এটা তো নতুন কোনো বিষয় না। এটাতে যেরকম আনন্দ ফুর্তি করার বিষয় তো না। এটা হলো একটা ধর্মীয় বাধ্যবাধকতা পালন করার বিষয়, যারা সক্ষম অর্থনৈতিকভাবে। সামাজিকভাবে এই প্রশ্নটা যে হয়তো দেখেও থাকেন যে আমাদের দেশে এখন পশু কোরবানিটা একটা আনুষ্ঠানিকতা হয়ে গেছে। কে কতটা কোরবানি দিবে, বড় বড় দাম জিজ্ঞেস করে। আমি অন্যদের সম্বন্ধে কোনো মন্তব্য করতে চাই না। আমি কি করি আমি সেটাই বলেছি আপনাকে।
এটাকে আবার কিভাবে দেখেন? এটা ঠিক কিনা? মানুষকে কষ্ট দেওয়া। মানে যেমন একটা আপনার বন্ধু হতে কোনো পারে। অবস্থাতে কাকেও কষ্ট দেওয়া ইসলাম ধর্ম পছন্দ করে না, এবং ইসলাম ধর্ম এটা বিধিনিষেধ আছে। জি, কাকেও দেখানোর জন্য কোনো ধর্মীয় কাজ করা ঠিক না। এটা করতে হবে আপনাকে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। আচ্ছা। এখন রাজনৈতিক বাংলাদেশের রাজনীতিতে আসি, সেটা হলো এই সময়ে যে প্রায় ২.৫ মাসের মতোটা সময় গিয়েছে, বর্তমান সরকার পার করছে, আপনারা বিরোধী দলে আছেন। অভিজ্ঞতা কি হলো যে বর্তমান বাংলাদেশের সংকটটা আসলে কি? বর্তমানের সংকটটা অনেক দিক থেকে। আইনশৃঙ্খলার চরম অবনতি, হাসিনার সময় যে ধ্বংস করে দিয়েছে দেশকে, মানুষের মনুষ্যত্ব যে নাই, ওটা তো এখন অব্যাহত আছে। এই সরকার যে একদিনে ঠিক করে ফেলবে, 3 মাসে ঠিক করে ফেলবে, মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তো আলাউদ্দিনের চেরাগ নেই, ঘষা দিয়ে সব ঠিক করে ফেলবে। জি, কারণ তার মন্ত্রিসভায় যারা আছে তারা সবাই নতুন, প্রায় নতুন। তাদের অভিজ্ঞতা অর্জন করতে গেলে 3 থেকে 5 বছর লাগবে। অভিজ্ঞতা না থাকলে সরকারি কর্মকর্তাদের উপর নির্ভরশীল হতে হবে। আমরা যখন মন্ত্রী ছিলাম আমরা সরকারি কর্মকর্তাদের উপর নির্ভরশীল হই নাই। আমরা তাদেরকে আদেশ দিয়েছি, তারা আদেশ পালন করেছে। এটাই হলো নিয়ম। এখন আমি জানি না কিভাবে করছে, কিন্তু অনেকের তো অভিজ্ঞতা নাই। সুতরাং অভিজ্ঞতা না থাকলে কি করতে হবে? সরকারি কর্মকর্তাদের উপর নির্ভরশীল হতে হবে। অভিজ্ঞতা অর্জন করা হলে হয়তো নিজে সিদ্ধান্ত নেবে, সরকারি কর্মকর্তারা বাস্তবায়ন করবে। রাতারাতি যে তারা আপনাকে একদম দুধের নাহার বসায় দেবে, এটা তো সম্ভব না। এটাতে একটা সময় দিতে হবে। আমি মনে করি প্রধানমন্ত্রী কয়েকটা বিষয়ে দুঃসাহসিক ব্যবস্থা গ্রহণ করেছে। যেমন তিস্তার ব্যাপারে যেটা শুনেছি এগ্রিমেন্ট হয়েছে, এটা একটা দুঃসাহসিক ব্যবস্থা, যেটা দরকার ছিল। আজকে 50 বছর থেকে মানুষ কষ্ট পাচ্ছে, এটা প্রয়োজন ছিল বাংলাদেশের জন্য। পদ্মা সেতুতে একটা ব্যারেজ নির্মাণ করা, এটা প্রেসিডেন্ট জিয়ার সময় থেকে আমরা চিন্তা করে আসছিলাম, কিন্তু তখন বাজেট ছিল এত কম, পদ্মা সেতুর একটা পিলার, পদ্মা ব্যারাজের একটা পিলার দেওয়ার মতো পয়সা ছিল না। কিন্তু আমরা এটা প্রেসিডেন্ট জি এটা অনুভব করেছিল যে আজকে হোক কালকে হোক রাজবাড়ির এলাকায় একটা পদ্মা নদীতে ব্যারাজ দিতে হবে, তাহলে উপরের যে নোনা পানি সেগুলি উপর দিকে, নিচের যে নোনা পানি সেটা উপরের দিকে যাবে না। শুষ্ক মৌসুমে পদ্মা যে শুকিয়ে যায়, মানুষ হেঁটে পার হয়, সেটা আর হবে না। বর্ষাকালে আপনি পানিগুলি ধরে রাখবেন, শুষ্ক মৌসুমে চাষের জন্য ব্যবহার করবেন। উত্তরবঙ্গ হলো আমাদের শস্য ভাণ্ডার। পদ্মাতে যদি পানি থাকে আর এদিকে তিস্তাতে যদি পানি ভরপুর হয়, তাহলে আপনার খাদ্যশস্য দ্বিগুণ উৎপাদন, 3 গুণ উৎপাদন বৃদ্ধি পাবে। বাংলাদেশে যে অনেক সময় আমরা পরের উপর নির্ভরশীল খাদ্যের জন্য, সেই নির্ভরশীলতা আর থাকবে না। বাংলাদেশের যা চাহিদা উত্তরবঙ্গ সেটা মিটাতে পারবে, 3টা ক্রপস করতে পারবে, এবং এটার এফেক্ট পুরো বাংলাদেশেই পড়বে। আপনি বিরোধী দল হিসেবে আপনাদের যে কার্যক্রম বা জামায়াতের যে কার্যক্রম, ওটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমরা কেন করতেছি, কি জন্য করতেছি? আমরা তো আর পদ্মা সেতুর জন্যও করতেছি না, তিস্তা ব্যারাজের জন্য করতেছি না। আমাদের হলো সবাই সর্বসম্মতিক্রমে কিছু সংস্কারের ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছিল, এবং এটা রেফারেন্ডামে দেওয়া হয়েছিল। রেফারেন্ডামে দেশের 70% মানুষ এটার পক্ষে ভোট দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী একাধিক মিটিংয়ে, পাবলিক মিটিংয়ে বলেছে আপনারা 2টা ভোট দেবেন, একটা হলো আমাদের দলকে দেবেন, আর একটা হলো হ্যাঁ ভোট দেবেন সংস্কারের জন্য। উনি নিজেই বলেছেন, এটা পত্রপত্রিকায় ছিল, টেলিভিশনেও ছিল। সুতরাং সেই সংস্কারগুলি এটা জামায়াতের জন্যও না, 11 দলীয় ঐক্য জোটের জন্য না, এটা বাংলাদেশের জন্য। এটা তো আলাপ আলোচনা করেই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সংস্কারগুলি দেশকে সঠিক পথে চলার জন্য, ভারসাম্য রক্ষা করার জন্য খুবই প্রয়োজন। এটা কোনো ব্যক্তিকে প্রোটেকশনের জন্য না, এটা কাকেও ক্ষমতায় রাখার জন্য না, বরং এটা সমগ্র দেশের মানুষের মঙ্গলের জন্য এটা খুবই প্রয়োজন।
এটা বিদেশে অনেক দেশে আছে, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, এবং বিভিন্ন সাংবিধানিক পদে পদায়ন হওয়ার আগে তাকে একটা ইন্টারভিউর মাধ্যমে যেতে হয়। অনেক দেশে আছে পৃথিবীতে। সুতরাং এটা আমরা ইন্ট্রোডিউস করতে চাই। আমরা এখনও যদি মনে করি 1900 শতাব্দীতে বসবাস করব আর 2050 সালের স্বপ্ন দেখবো, এটা তো হবে না। 2050 সালের জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। 2030 সালের জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন 1971 সাল চিপে খাবো আর 2024 সাল চিপে খাবো, এটা তো আমাদের কোনো লাভ হবে না। আমাদেরকে সামনের দিকে তাকাইতে হবে। প্রতিদিন লোকসংখ্যা বাড়তেছে। এই লোকসংখ্যা বাড়তেছে, তাদের এরা চাকরির প্রয়োজন আছে, তাদের খাওয়ার প্রয়োজন আছে, তাদের বাসস্থানের প্রয়োজন আছে, তাদের চিকিৎসার প্রয়োজন আছে, লেখাপড়ার প্রয়োজন আছে। এগুলি কীভাবে আমরা মিট আপ করবো, এইগুলির উপরে পৃথক পৃথকভাবে গবেষণা করতে হবে। গবেষণা করে এগুলির সমাধানটা বের করতে হবে। যে কোনো সরকার আসলে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেটা আমাদেরকে করতে হবে। কোনো দেশ এসে আপনাকে করে দেবে না। পৃথিবীতে সবাই আছে আপনাকে খাওয়ার জন্য। গাভীর মতো দুধ বের করার জন্য আমাদের সবাই বসে আছে, কিন্তু আমরা গাভী হয়ে বসে থাকবো কেন? আমরা তো কখনো ষাঁড়ের ভূমিকায় আসতে হবে। তো প্রধানমন্ত্রী তো মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে, তিনি আরও দাঁড়াবে, সংস্কারগুলি ঠিক করবে, আমরা ওনাকে পূর্ণ সমর্থন দেব।